প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো, কল্যাণমস্তু, নমো নারায়ণ। জয় মা। পরিবর্তন চাই একটা আওয়াজ উঠে গেছে। ধরুন পরিবর্তন হয়ে গেল, বিকল্প সরকার এলো। বিকল্প সরকার মানে কি? বিকল্প কোনো সরকার, প্রধান বিরোধী দল হ্যাঁ, পশ্চিমবঙ্গে এলো। তাতে করে কি আমাদের এই পশ্চিমবাংলার সুখ শান্তি সব কিছু ঠিক হবে, ঠিক হয়ে যাবে? এবার বিষয়টি তো এটা যারা ক্ষমতায় যাবে তাদের হাতে, তাদের মানসিকতার উপরে, তাদের মস্তিষ্কের উপরে। দেখুন, আমি বহু মানুষকে দেখেছি ব্যক্তি জীবনে। আমার মানে জানা আছে একজন বিখ্যাত পৃথিবীর মহাপুরুষ, তার একনিষ্ঠ ভক্ত শিষ্য, মন্ত্র দীক্ষিত, এবং তিনি প্রিন্সিপাল, একটি কলেজের প্রিন্সিপাল, অধ্যক্ষ। তিনি গুরুর জন্যে যা করেছেন ভাবা যাবে না। অথচ জীবনের একটি শেষ প্রান্তের দিকে এসে গুরু মহারাজের বিরুদ্ধে চলে গেলেন, মানে তার গুরু মহারাজের বিরুদ্ধে চলে গিয়ে গুরু নিন্দায় সামিল হয়ে যায়। মানে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। অথচ সেই মহাপুরুষের কোনো ত্রুটি নেই, সেই মহাপুরুষের কোনো ত্রুটি নেই। তাহলে এটা কেন হলো? তাই এবার যে ঠিক হয়ে যাবে এক বাক্যে বলা যায় না, তবে আমাদের প্রত্যাশা রাখতে হয়, আমাদের স্বপ্ন রাখতে হয়, আমাদের আশা রাখতে হয়। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। যদি আপনি আশ মানে আশা ছেড়ে দেন, তাহলে সেটা বড় দুর্বলতার পরিচয় হয়। আমাদের স্বপ্ন দেখতে হবে। এই জন্য আমি বলেছিলাম, একটি সঠিক সরকার গঠনের অনেকগুলো স্তম্ভ থাকে, তার ভিতরে স্তম্ভ হচ্ছে জনগণ এবং সেই রাষ্ট্রের বা সেই রাজ্যের বিচক্ষণ ব্রাহ্মণগণ। ব্রাহ্মণ কি মানে? উৎকৃষ্ট সাধু সজ্জন বেদজ্ঞ মহাপুরুষগণ। এখন কেন্দ্রে যে সরকার রয়েছে, সেই সরকার যদি ওয়েস্ট বেঙ্গলে আসে, আমি ধরলাম আসলো, আসার পরে ঠিক হবে কিনা প্রশ্ন এটা ছিল। হ্যাঁ, এটা তো আমাকে প্রশ্ন না করেও আপনি জানতে পারেন খুব পরিষ্কার, যদি আপনি একটু স্টাডি করেন, পড়াশোনা করেন। আপনি সেন্ট্রালের দিকে তাকান, যে যে স্টেটে 28টা 27টা 29টা প্রদেশ যেটা আমাদের রয়েছে ইন্ডিয়াতে, সেই প্রদেশের ম্যাক্সিমাম প্রদেশে বিজেপি সরকার, সেন্ট্রাল সরকার, ঠিক কিনা? হ্যাঁ। তাহলে প্রত্যেকটা স্টেটে আপনি অনুসন্ধান করুন তাদের শিক্ষার হার, বেকারত্বের হার, আন্তঃরাষ্ট্রীয় বেকারত্বের হার, রাজ্য পর্যায়ের বেকারত্বের হার, তারপরে নারীর নিরাপত্তা, তারপরে শিক্ষা, চিকিৎসা, যানবাহন, শ্রমিক, কৃষক, প্রত্যেকটা জায়গায় আপনি দৃষ্টিগোচর করুন। তাহলে পরিষ্কার হয়ে যাবে যে সত্যি সত্যি যারা বিভিন্ন অধিকাংশ প্রদেশে সরকার পরিচালনা করছেন, সেখানকার রাজনৈতিক রাজ্যের স্থিতি কি। তাহলে সেই স্থিতি ধরেই আজকে বিগত 14, 15, 10 বছর ধরে যেটা দেখছে, তাহলে রাজ্যে পশ্চিমবঙ্গে সেই পরিস্থিতির পরিকাঠামোটা খানিকটা মেলানো যায়। ঠিক হবে কি না হবে? এখন সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে কোভিড-19 বা 23-24 সালের যখন ইয়ে হয়েছিল, একটি সমীক্ষায় জানা যায় পশ্চিমবঙ্গে বেকারত্বের হার 9% উপরে। কিন্তু শ্রমিক সমীক্ষা বলে একটি ইয়ে আছে, সেখানে তারা বলেছে 3 থেকে 4, 4.5। আবার কেউ বলছেন 2.9 বেকারত্বের সংখ্যা। আন্তঃরাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বেকারত্বের কিন্তু পার্সেন্টেজ অনেক কম, মানে 1-2% কম সারা ভারতবর্ষের জাতীয় পর্যায় থেকে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা বলছে না, বেকারত্বের হার বেশি। এখন তাই যদি হয়, এখন কে আসলে সঠিক বলছে কে বলছে না, এখন সেগুলো তো সমীক্ষার ব্যাপার। তারপর স্কুল প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, শিক্ষার দিকে তাকান।
যেখানে মেডিকেল জয়েন্ট এন্ট্রান্সের মেডিকেল ডিপার্টমেন্টে যারা চান্স পাবে পড়াশুনো করে মেধাবী ছাত্র, সেখানে যদি 16-17 লাখ টাকায় চাকরি বিক্রি করে দেয়, আমি বলছি না কোনো দলীয় রাজনৈতিক সংগঠন বিক্রি করেছেন, হতে পারে কিছু স্বার্থান্বেষী কিছু চাকরিজীবী বড় বড় অফিসাররা তাদের বউয়ের গলায় সোনার হার অলংকার ঝুলিয়ে দেওয়ার জন্যে আর কানের লতিতে এরম ঝুলিয়ে দেওয়ার জন্য ঘুষ খেয়েছিলেন, মেডিকেল চাকরি বিক্রি হচ্ছে। যে দেশে প্রকাশ্যে মেডিকেল সরকারি হসপিটালে একটি শিক্ষারত MBBS কুমারী মহিলা ডক্টর বলা চলে একেবারে প্রকাশ্যে নৃশংসভাবে তা হত্যা করা হয়েছে এবং তাকে ধর্ষণ করে তাকে অমানসিক অত্যাচার করে পেলভিক পেশি 2 পা চিরে সমানভাবে 90 ডিগ্রিতে ফেলে দিয়ে ধ্বংস করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। যদি এই পরিস্থিতি ঘটে তাহলে সেখানকার নিরাপত্তাটা কি? এবং সেই নিরাপত্তাটার সমাধানের জন্যে, তার বিচারের জন্য উই ওয়ান্ট জাস্টিসের প্রেক্ষাপট থেকে যখন সারা পৃথিবীর মানুষ, রাজ্যের মানুষ, ভারতবর্ষের মানুষ আন্দোলন করেছিল, তখন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি জি কোথায় ছিলেন? আচ্ছা বলবেন, হঠাৎ করে আপনি রাষ্ট্রপতিতে কেন গেলেন? কারণ আছে, রাষ্ট্রপতির জীবনীটা একটু স্টাডি করতে হবে ভাই। উড়িষ্যার থেকে না কোথার থেকে গেছে, উনি কি করতেন, বিজেপির কমিশনার ছিল না, ওয়ার্ড কমিশনার ছিল না, MLA ছিল না, কি ছিল, তারপরে রাষ্ট্রপতি হয়েছে, উনি BSc পাস না BA পাস, এগুলো পড়াশোনা করতে হবে না ভাই। এখন শুধুই রাষ্ট্রপতি, এখন দ্রৌপদী মুর্মু, ওরে বাবা মহিলা মাতাজি দোয়া তুলসীর পাতা। না, আমি কোনো নারীকে অবশ্যই অবমাননা করতে চাই না, কিন্তু যদি কোনো নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, কোনো নারী যদি অন্য কোনো নারী অত্যাচারিত হওয়া সত্ত্বেও সেখানে নিরাপত্তা বা তাকে সংরক্ষণের জন্য প্রচেষ্টা না যায়, তাহলে সে নারীর নারীত্ব হারিয়ে যায়। কারণ তিনি ভারতবর্ষের প্রথম নাগরিক রাষ্ট্রপতি, প্রথম এবং প্রধান নাগরিক হচ্ছে রাষ্ট্রপতি। তিনি পিতা, তিনি পতি, তিনি স্বামী, প্রধানমন্ত্রীর থেকে অনেক বড় রাষ্ট্রপতি। তাহলে তার একবার কলকাতা আসার দরকার ছিল না? অভয়ার মা বাবার কাছে আসার দরকার ছিল কেন? আচ্ছা এটা গেল, আমি একটু সেন্ট্রালের দিকে তাকাই। আজকে টোটাল ভারতবর্ষে 2019 সালের 18 সালের রিপোর্ট কি একটা সমীক্ষায় আছে, ঠিক আছে? সেই সমীক্ষায় জানা গেছে টোটাল ভারতবর্ষে 16 মিনিট অন্তর একটি মেয়ে ধর্ষিত হয়। ভারতবর্ষ। এ কথা বললে বলবেন আপনি ভারত বিরোধী কথা বলছেন। না, এটা ভারত বিরোধী কথা না, এটা ভারত প্রেমাত্মিক কথা হচ্ছে, এটা স্বদেশী আন্দোলনের কথা বলা হচ্ছে, এটা স্বজাতীয়তার কথা বলা হচ্ছে, সত্যিকারের অর্থে দেশমাতৃকার কথা বলা হচ্ছে, প্রেমের কথা বলা হচ্ছে। যদি আমরা ত্রুটি অন্বেষণ করে ত্রুটি সংশোধনের রাস্তা তৈরি না করি, ভুলে ভরা থাকে ফুল বাগান, তাহলে তো ভাই সেই ফুলে পুজো হবে না ভগবানের। ঠিক। এখন আমি ভাই বিজেপি করি তাই আমি ধোয়া তুলসীর পাতা, আমি তৃণমূল করি তাই আমার কোনো নেই ভুল। সর্বনাশের মূল তো এখানটায়। আসলে আমরা সংশোধনের রাজনীতিটা কি করছি, প্রশ্ন আসবে এখানটা। এখন সেই কারণে আমি তো রাজনৈতিক নেতা ফেতা কিছু নই। অনেকে বলেন রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নেই, অনেকে আবার বলেন ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে। আমি বলি রাজনীতি এবং ধর্ম, এই ধর্মনীতি এবং রাজনীতি, একটি রাইটিয়াসনেস, আরেকটি হচ্ছে পলিটিক্স। একটি মানবিকতা, একটি ধর্মীয় মনোভাব, একটি ধর্ম, আরেকটি হচ্ছে রাজনীতি। রাজনীতির সঙ্গে বা রাজনীতির অভ্যন্তরে যদি ধর্মের মেরুদণ্ডটা ক্ষয়ে যায়, যক্ষা রোগে আক্রান্ত হয়, HIV-তে আক্রান্ত হয়, তাহলে তো সেটা বাঁচবে না বেশি দিন। স্পাইনে যদি কোনো সমস্যা দেখা দেয়, স্পন্ডিলাইটিস হয়ে যায়, কর্ডগুলো ক্ষয় হয়ে যায়, ভার্টিব্রাগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো সব শেষ হয়ে যাবে। তাই রাজনীতির বা একটি দেশের মূল মেরুদণ্ড কিন্তু ধর্ম। জনগণ সঠিক মানবিকতার মাধ্যম দিয়ে উৎকৃষ্ট একজন ধর্মাত্মাকে সিংহাসনে বসান, তখন সেই ধর্মাত্মা যিনি রাজা, তিনি ধর্মদণ্ডকে হাতে রেখে দেশকে শাসন করলে তখন সেই দেশে আর কুসংস্কার বা কুশাসন তৈরি হতে পারে না, সবাই সাম্যতার লাভ করে। মেইনটেইন ইউর ইকুয়ানিমিটি, আমাদের উপনিষদ বলছে যে তুমি সাম্যতা মেইনটেইন করো। এই সাম্যতা কি শুধু সাধুদের জন্য বলেছিল? এটা সাধারণ জনগণের উদ্দেশ্য বলেছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছে, রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেছে।
আজকে ভারতবর্ষের যদি পূর্ব ট্র্যাডিশন ঐতিহ্য আমরা দেখি, অনেকে বলেছেন পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলা, এটা আমাদের বাংলা। তা বাংলায় যদি ট্র্যাডিশন হয়, তাহলে বাংলার পূর্বে ঠাকুর দাদাটা কে ছিল, সেই ট্র্যাডিশনটা কী ছিল? সেই ট্র্যাডিশনটাকে তুমি অস্বীকার করতে পারো না, যেমন আজকে তুমি পশ্চিম বাংলার ট্র্যাডিশনটাকে অস্বীকার করতে পারছো না। তাহলে পুরাতন প্রাচীন সংস্কার বা সংস্কৃতি কি ঐতিহ্য কি ছিল, সেই বৈদিক হোক আর সনাতন বা সংস্কৃতি যেটাই হোক না কেন, সেটা কি ছিল? সেই সনাতন সংস্কৃতি যদি আমরা দেখি, তাহলে মুঘল আমল, মুসলিম শাসন আমলটুকু বাদ দিলেও কিছু কিছু ভালো মুসলিম ছিল, সেটা আলাদা, সেটা আমি দুই একজন, সেটা মানে গণনার ভেতরে পড়ে না। বাকি মুসলিম শাসনটা বাদ দিয়ে যেটা থাকে, ঠিক আছে, সেখানে আমরা যদি দেখি, এখান থেকে 5000 বছর আগে মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা, প্রায় 8000 বছর আগে মিশরীয় সভ্যতা, আরও অনেক আগে যদি আমরা চলে যাই 9000 10000 বছর আগের সভ্যতার দিকে, তাহলে আমরা দেখতে পাবো যেখানে একটি রাজা নির্বাচিত হতো জনগণের দ্বারা সুপরিপক্ক মতামত নিয়ে, এবং সুপরিপক্ক মতামতের সঙ্গে সঙ্গে একজন ধর্মের দণ্ডধারী রাজার পাশে ব্রাহ্মণ বা ঋষি বা বিদ্বান যোগী, চাণক্য হোক আর কৌটিল্য হোক আর বশিষ্ঠ দেব হোক আর বিশ্বামিত্র হোক আর শান্তিপুনি মুনি হোক আর যেই হোক ছিল, যার মতামত নিয়ে কৃপাচার্য হোক আর দ্রোণাচার্য হোক, এটা ছিল। এটা ভারতীয় ট্র্যাডিশন, নট অনলি বেঙ্গল। এটা শুধু বাঙাল জন্য নয়, এটা শুধু বঙ্গের জন্য নয়, এটা সমগ্র ভারতবর্ষের জন্য এবং সারা পৃথিবীর ইতিহাস সেই কথাই বলে। তবে যদি আমরা আদিম যুগে ফিরে যাই, যেখানে গাছের বাকল, পত্র, পল্লব দ্বারা পরিবেষ্টিত হয়ে আমাদের লজ্জা ঢেকে রাখতে হতো, এবার সেইটাকে যদি বিচার করে মনে করেন, তাহলে আমরা সেই পুরনো দিনে ফিরে গিয়ে বলকল পরিহিত হয়ে মানে আরও শর্ট ড্রেস পরে চলাচল করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত সংস্কৃতি আর ব্যক্তিগত সংস্কৃতির যে গোড়ামো, সেই গোড়ামো দিয়ে সুন্দর একটি সভ্য সমাজ প্রতিষ্ঠিত হয় না, তা ক্ষণভঙ্গুর হয়। তাই ক্ষমতা কার হাতে গেলে সঠিকভাবে ঠিক থাকবে, সেটা বলতে পারবে একমাত্র সেই ব্যক্তির মানবিকতা, তার সুন্দর সুপরিপক্ক মস্তিষ্ক, তার সুন্দর একটি বিস্তীর্ণ হৃদয়। আমরা বিগত দিনে রাজনৈতিক জীবনে যারা এসেছে, তাদের হৃৎপিণ্ডের অনেক পরিচয় আমরা পেয়েছি। মহাত্মা গান্ধী থেকে শুরু করে, জওহরলাল নেহেরু থেকে শুরু করে, আমরা কিন্তু অনেক বড় বড় হৃৎপিণ্ডের পরিচয় পেয়েছি। মহাত্মা গান্ধী বড় বড় হৃৎপিণ্ড, মহাত্মা মানে একটুখানি ব্যাপার নয়। ভগবানকে একমাত্র মহাত্মা পরমাত্মা বলা হয়। সাধারণ মানুষ কখন মহাত্মা হয়ে ওঠে বোঝেন? বিস্তীর্ণম গভীরম দ্বিবিধ লক্ষণম। ভগবানের দুটো গুণ আছে, একটি বিস্তীর্ণতা আর একটি গভীরতা। তাই যখন কাউকে মহাত্মা বলা হয়, তখন বুঝতে হবে তার হৃৎপিণ্ডটা অনেক বড়। এই অনেক বড় হৃৎপিণ্ডের পরিচয় মহাত্মা গান্ধী থেকে শুরু করে, জওহরলাল নেহেরু থেকে শুরু করে, তারপরে আরও অন্যান্য পরম্পরায় আমরা কিন্তু পেয়েছি। আজকে পর্যন্ত আমাদের ট্র্যাডিশনে, আজকে পর্যন্ত আমাদের জেনারেশনে আমরা এটা দেখতে পাচ্ছি। আমি বলবো, একটি ভালো রাজা আপনি প্রতিষ্ঠিত করলেন, কিন্তু আপনি ভালো প্রজা নন। শিক্ষক ভালো, কিন্তু ছাত্র ভালো নয়। ছাত্র ভালো, কিন্তু শিক্ষক ভালো নয়। মুশকিল আছে না? মুশকিল, খুব মুশকিল, খুব মুশকিল আছে না? আজকে ভাবতে পারছেন, জানেন কত হাজার, কত শত কোম্পানি এখান থেকে ফিরে গেছে, মানে পশ্চিমবঙ্গের থেকে ফিরে গেছে। এগুলো সংবাদ মাধ্যমে জানা যায়, বিশেষজ্ঞরা বলছেন শত শত কোম্পানি ফিরে গেছে। তাহলে কি হবে? এইবার যদি আমরা সেন্ট্রালের দিকে থাকি, এটা কম্প্যারিজনটা আনতে হবে, কম্পারেবল ডিগ্রিতে ফেলতে হবে, তাহলে বোঝা যাবে কোন সরকার ধর্ষককে এমপি এমএলএ বানিয়ে দিয়েছে, কোন মুখ্যমন্ত্রীর মিনিস্টারের বাড়ির পাশেই একটি মেয়ে যখন লাঞ্ছিত, ধর্ষিত হয়ে, নিষ্পেষিত হয়ে মারা গেল, টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে ফেললো এমএলএ। 80-90টা ধর্ষণ কেসের আসামি হওয়া সত্ত্বেও এমএলএ হয়ে, ঠিক আছে, উত্তরপ্রদেশ ঘুরে বেড়াচ্ছে। না, আমি নির্দিষ্ট কোনো নাম ধাম কিছু নেব না, তুমি বলে পেলে সেটা আলাদা ব্যাপার।
আজকে পশ্চিমবঙ্গে সাধুদের উপরে অত্যাচার হচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বহু জায়গায় হয়েছে, বহুবার হয়েছে। আজকে একটা ঘটনা দিয়ে বললে হবে না, আমরা ব্যক্তিগত জীবন থেকে সাক্ষ্য দেখেছি। আবার যদি উত্তরপ্রদেশে প্রয়াগরাজের দিকে লক্ষ্য করি, স্বামী অবিমুক্তেশ্বরানন্দকে সরস্বতী মহারাজের দিকে লক্ষ্য করি, বাটুক ব্রাহ্মণ যাদের চুটকি ধরে ঘুরিয়ে ফেলছে পুলিশে, সেটাও তো আবার অস্বীকার করা যায় না। তো আমার বক্তব্য হচ্ছে, আমি বলে দেবো না, এটা সাধারণ জনগণকে মস্তিষ্ক দিয়ে বিচার করে কম্পারেবল ডিগ্রিটা, একটু ডিগ্রি নিয়ে পড়াশুনো করতে হবে। ইংরেজিতে ডিগ্রি আছে না, ঠিক। ইংরেজিতে ডিগ্রি আছে না, ডিগ্রিটা একটু পড়তে হবে। Degree পজিটিভ ডিগ্রি না কি সমস্ত ডিগ্রি আছে না, হ্যাঁ কম্পারেটিভ বলে। তুমি তো ইংরেজির ছাত্র, ইংলিশ অনার্সের ছাত্র, তাহলে তো বোঝাই যাচ্ছে একটু ডিগ্রি জানতে হবে না, একটু ব্যাকরণটা জানতে হবে না। যদি একেবারে ব্যাকরণ তুমি না জানো, তাহলে একটু সুন্দর বাক্য গঠন করতে পারবে? আমি খাই, আই এট রাইস, তুমি বলতে পারবে? পাখি আকাশে ওড়ে, ওই জায়গাটা দা কাউ লিখে দিল, তাহলে গরু আকাশে ওড়ে। শব্দের অর্থ কি জানতে হবে, কোন শব্দটা কোন বাক্যে ব্যবহার করতে হবে, কোনটা সাবজেক্টিভ, কোনটা অবজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা নাউন প্রনাউন ইত্যাদি ইত্যাদি জানতে হবে। তা আমি এইসব কিছু জানি না, আমি শুধু জনগণ জনার্দন, পরের ড্যাশ ড্যাশ লাইনটা আর বলছি না। সুতরাং কার হাতে ক্ষমতা গেলে ঠিক থাকবে, এটা সম্পূর্ণ প্রত্যেক ব্যক্তির মস্তিষ্কের উপরে ডিপেন্ড করে, জেনে রাখবেন। শুধু একটি সরকার, তাহলে বিগত 34 বছর ধরে তার সাক্ষ্য জনগণ দেখেছে, দেখেছে না? হ্যাঁ, অবশ্যই। দীর্ঘ 15 বছর ধরে এটা দেখছে, দেখছে। সেন্ট্রালে 10-12 বছর ধরে দেখছে, বহু জায়গা, বহু মানুষ, ইতিহাস, মণিপুর ইত্যাদি ইত্যাদি জায়গায়, সমস্ত দুনিয়ার, আসাম প্রদেশ, তারপরে নেপালে দেখেছে, তারপরে ইরান দেখছে, ইসরায়েল দেখছে, আমেরিকা দেখছে, দেখছে না, পাকিস্তান দেখছে, সমস্ত দেশ দুনিয়ার মানুষ সবাই দেখছে। আসল পরিবর্তন কোথায় হতে হবে বলুন তো? আসল পরিবর্তনটা কোথায় হতে হবে? আসল পরিবর্তনটা প্রত্যেক মানুষকে পরিবর্তিত হতে হবে, প্রত্যেক মানুষকে মানুষ হয়ে উঠতে হবে। তুমি মানুষ হও, আমার গুরু মহারাজের পরিভাষায় তুমি বলবো যে আগে মানুষ হও। তো সে তুমি রাজা হও আর প্রজা হও, তোমাকে মানুষ হতে হবে। এইরকম যদি সঠিক কোনো একটি মানুষের হাতে যায়, তাহলে ঠিক থাকবে। আর যদি সে মানুষ না হয়ে অমানুষের হাতে যায়, তাহলে ঠিক থাকবে না। আর যদি কেউ অমানুষ হয়ে ক্ষমতা পায়, তাহলে তাকে মানুষ হয়ে ওঠার চেষ্টা করতে হবে। তার স্বার্থ ভুলে গিয়ে নিঃস্বার্থভাবে জগতের কল্যাণের জন্য, দেশের সেবার জন্য, জনগণকে জনার্দন রূপে, জীবকে শিব রূপে সেবা করার মানসিকতা নিয়ে যখন করবে, তখন সে স্বামী বিবেকানন্দ হবে। আর সেই স্বামী বিবেকানন্দ যদি কোনো রাজ্য বা কোনো আশ্রম বা কোনো সাহিত্য শাসন প্রতিষ্ঠা করে, তাহলে সেখানে সুন্দর কিছু উৎকৃষ্ট ফসল ফলবে, যেমন আজকে রামকৃষ্ণ মিশন। কিন্তু সেখানে একটু বিতর্ক আছে, সেটাও যে সম্পূর্ণ ধোয়া তুলসীর পাতা সেটা বলছি না। তবে যে জগতের একেবারেই যে কল্যাণমূলক কিছু হচ্ছে না তা নয়, যথেষ্ট কল্যাণমূলক অনেক কিছু হচ্ছে। আপনারা এখানে এসেছেন, একটি আশ্রমে এসে উঠেছেন, সেখানে আপনাদের সুন্দর সেবা ব্যবস্থা দিয়েছে। স্বামীজি মহারাজরা আমার নাম শুনেছে, আপনাদের সাথে ভালো ব্যবহার করেছে। কত সিট ভাড়া, আসন ভাড়া কিছুই বলেনি তো। অন্যরা গেলে কিন্তু এটা বলে দেয়, জানেন কি? অন্যরা গেলে এটা বলে দেয়, এই ভাড়া। আপনাদের বলে আপনারা যান, দেখবেন যে মহারাজজির কাছে এসেছেন, আমি এখানে নাম নিচ্ছি না, উনি খুব সুন্দর, খুব ভালো ব্যবহার করবে সবাই। খুবই সুন্দর। তবু এক বাক্যে এখানে বলে দিই, শঙ্কর মঠ ভীষণ ভালো, ঠিক আছে? শঙ্কর মঠের আশ্রমের সাধু সন্তরা, ওখানে সাধুদের সেবা ব্যবস্থা সুন্দর রেখেছে। আর সাধারণ জনগণকে তারা নারায়ণের মতো সেবা করে। যদিও কিছু পারিশ্রমিক বা কিছু অনুদান নিতে হয়, তা না হলে তো একটু প্রতিষ্ঠান চলে না, বাকিটা বাদ দিলে খুব সুন্দর। তাহলে আশ্রম প্রতিষ্ঠা করবার পেছনে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তাহলে তার নিষ্ঠা কোথায় ছিল, তার শ্রদ্ধা, তার যে নিবেদন, তার আত্মসমর্পণ, তার নিঃস্বার্থপরতা, আজকে সেই ফসলটা ফলছে তো, আপনি সেই ফসলটা ভোগ করছেন তো। তো এইরকম যদি কোনো নিষ্ঠাবান ব্যক্তি প্রতিষ্ঠা করে যায় কোনো প্রতিষ্ঠান, তাহলে স্বামী বিবেকানন্দের মতো এরকম হাত ধরে সুন্দর একটি সমাজ, সুন্দর একটি আশ্রম আমরা প্রতিষ্ঠা করতে পারি। আজকে রামকৃষ্ণ বেলুড় মঠ কিন্তু একটি আশ্রম নয়, প্রত্যেকটি পরিবারই কিন্তু একটি আশ্রম। এটাকে দ্বিতীয় আশ্রম বলা হয় শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে। আমাদের 4টি আশ্রম আছে, ব্রহ্মচর্য আশ্রম, তারপরে গৃহস্থ আশ্রম, তারপরে বানপ্রস্থ আশ্রম, আর চতুর্থ হচ্ছে সন্ন্যাস আশ্রম। তা আমরা সন্ন্যাস আশ্রমে রয়েছি, কিন্তু প্রথম আশ্রম ব্রহ্মচর্য আশ্রম। যেমন এরা রয়েছে, এখন পড়াশুনো করছে, আর 27-28 বছর বয়স যুবক ছেলেমেয়েরা এরা রয়েছে, এরা ব্রহ্মচর্য আশ্রমে রয়েছে। এটা একটি আশ্রম। ওর এখন শরীরটা হচ্ছে আশ্রম। আরও যখন বউ নিয়ে আসবে, বিবাহ করবে, গৃহস্থ আশ্রমে যাবে, বাচ্চা কাচ্চা হবে, ওটা হচ্ছে দ্বিতীয় আশ্রম। এখন ওর বাড়ি, ওর পরিবারটা একটি সুন্দর আশ্রম হতে হবে। তাহলে আশ্রমটা দেখেছেন কোথার থেকে শুরু হচ্ছে? সুতরাং
একটি রাজার হাতে রাজ্য থাকে বটে, কিন্তু সব থেকে বড় রাজা কে জানেন? ওই একটি কাব্যিক পরিভাষায় বলতে হয় আমরা সবাই রাজা, রাজার রাজত্বে। রাজার রাজত্ব। ঠিক আছে, যদি আমরা রাজা না হতে পারি তাহলে কি করে আমরা সেই রাজার সাথে মিলবো? কোন সত্ত্বে? কি দারুণ কথা না? খুব সুন্দর কথা। এই যে কাব্যিক এই ফিলসফি, এই যে দর্শনটা এসছে না, এটা হচ্ছে সাম্যতার দর্শন, যে তুমি রাজা, প্রজাকে প্রজা মনে করো না, দাস মনে করো না, চাকর মনে করো না। যার একটি ভোটে তুমি বিজয়ী হয়েছিলে, তুমি চোখের জল ফেলে দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলে, আর আজকে সেই জনগণ যখন তোমার ক্ষমতা আসার পরে তোমার দ্বারে যায়, তুমি তখন তাকে লাথি মেরে বের করে দাও। ঠিক দিয়ে বলেন। এখন কে ঠিক রাখবে? আসলে সত্যিকারের একটি সুন্দর মস্তিষ্ক, সত্যিকারের একটি সুন্দর হৃৎপিণ্ডের অধিকারী যদি কোনো নিষ্ঠাবান রাজা, ধর্মাত্মার রাজা, নেতা প্রতিষ্ঠিত হয়, তাহলে সে ঠিক রাখতে পারে। এটা নির্দিষ্টভাবে এটা বলা যায় না যে অঙ্কের হাতে গেলে এটা ঠিক থাকবে, তাই বিজেপির হাতে গেলেই যে ঠিক থাকবে এটা আমি আজকে এক বাক্যে বলবো না। সেটা দীর্ঘ 5 বছর যদি ক্ষমতায় আসে, 5 বছর আমরা সময়সীমা ধরে দেখব। কারণ কোনো কিছু আগাম ভবিষ্যৎ, ভূত ভবিষ্যৎ দেখে নিলাম আর ধোয়া তুলসীর পাতা হয়ে গেলাম, আর আমি নাক ডেকে কুম্ভকর্ণের মতো ঘুমোলাম। এই যে দেখুন চলছে, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, হ্যাঁ। চলছে। জনগণ অতিষ্ঠ হচ্ছে কিনা, নিষ্ঠাপরায়ণ হচ্ছে কিনা, জনগণ ঘুমোতে পারছে কিনা? বিকেলে 4টে-5টার পর অনেকে ঘুমোতে যায়, ছোট ছোট বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তারা ঘুমোতে গেছে। দিন রাত্রি চলছে প্রচার সম্প্রচার। সত্যিকারের অর্থে ক্ষমতায় আসার ধকলের রাজনীতি, নাকি নকলের রাজনীতি, নাকি হৃদয়ের রাজনীতি, না সত্যিকারের ভালোবাসার রাজনীতি? এতগুলো অনেক প্রশ্ন এসে যাবে। আমরা ধর্মাত্মার আসনে বসে আমরা যদি সত্যিকারের সত্যি কথা বলি, তাহলে কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে তো কাউকে ভোট দিতে পারি না, ড্যাশ ড্যাশ ড্যাশ, আর কিছু বলতে পারবো না। তবে আমি প্রত্যাশার জায়গা থেকে ফিরে আসা পছন্দ করি না, আমি স্বপ্ন দেখতে পছন্দ করি। আপনারা প্রত্যেকেই স্বপ্ন দেখবেন এবং একটি সুন্দর স্বপ্ন দেখবেন। দুরাশায় ভুগবেন না, প্রত্যাশায় ভুগবেন। আশা থাকবে, বাসনা থাকবে সুন্দর একটি দেশ প্রতিষ্ঠা করবার জন্য, রাজ্য প্রতিষ্ঠা করবার জন্য, এবং জনগণকে সুস্থ সুন্দর রাখবার জন্য সুন্দর একটি রাজা প্রয়োজন। অবশ্যই সেই স্বপ্ন আমরা দেখব এবং এমন একটি মানুষের হাতে সেই ক্ষমতা দেব যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। আমি ক্লিয়ারলি কোনো কিছুই বলি না, আমি এইভাবেই বলি। জয় মা। বাকিটা বুঝে নিতে হবে। জয় মা। জয় মা।